রেডিও মিলনের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি। গত সপ্তাহে রবীন্দ্রনাথের ১৬৬তম জন্মবার্ষিকীতে আমরা এই গল্প নিয়ে আসতে পারিনি, কারণ ওই সময় আমরা অন্য একটা গল্পের মাঝখানে ছিলাম। তাই আজ এই রবিবার রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আপনার জন্য, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আর অবশ্যই এই ভিডিওটা হাইপ করতে ভুলবেন না। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অতিথি। কাঁঠালিয়ার জমিদার মতিলাল বাবু নৌকো করে সপরিবারে স্বদেশে যাচ্ছিলেন। সময়টা দুপুরবেলা। পথের মধ্যে নদীর ধার ঘেঁষা একটা গ্রামের কাছে নৌকোখানা বেঁধে ঠাকুর চাকরেরা রান্নার আয়োজন করছে। এমন সময় একটা ছেলে এসে জিজ্ঞাসা করল, বাবু একটু শুনবেন, আপনারা কোথায় যাচ্ছেন? মতিলাল বাবু দেখলেন ছেলেটার বয়স আন্দাজ ১৫-১৬ মতো হবে। দেখে ব্রাহ্মণ সন্তান বলেই মনে হয়। ওর প্রশ্নের উত্তরে তিনি বললেন, কাঁঠালিয়া। দয়া করে আমাকে যাবার পথে নন্দীগাঁয়ে নামিয়ে দিতে পারবেন? নন্দীগাঁয়ে যাবে? তা তোমার নাম কি? আগে তারাপদ। ছেলেটার চেহারা বেশ সুশ্রী, গায়ের রং ধবধবে ফর্সা, বড় সুন্দর দেখতে। তার গোল গোল চোখে এলোমেলো ভাব, আর ঠোঁটে লেগে থাকা সরল হাসিতে অন্তরের ছেলে মানুষী ভাবটা স্পষ্ট প্রকাশ পাচ্ছে। তারাপদর পরনে কেবল একখানা মলিন ধুতি, বাকি অনাবৃত দেহখানা যেন কোনো শিল্পের দ্বারা সযত্নে তৈরি, একেবারে নিখুঁত নিটোল। মতিলালবাবু তাকে পরম স্নেহে নিজের কাছে ডেকে নরম গলায় বললেন, বাবা জীবন, তুমি স্নান সেরে এসো, তারপর আমাদের সঙ্গে খেতে বসবে কোন। তারাপদ দেখল যেখানে রান্না হচ্ছে সেখান থেকে হাত দুই দূরে এক হিন্দুস্থানি চাকর বড় সাইজের দুটো কাতলা মাছ নিয়ে বসে আছে। পাশেই পড়ে আঁশবটি। বেচারা চাকরটা মাছখানা ঠিক করে হাতে ধরতেই পারছে না, তো কাটবে কি? এ দৃশ্য দেখে তারাপদর খুব হাসি পেল। হাসতে হাসতে বলল, সে হবে কোন, আগে রান্না তো হোক, আমি গিয়ে ওদের সাহায্য করি গে। মতিলাল বাবুর হ্যাঁ বা নায়ের অপেক্ষা না করেই সে কাঁধের পুটুলিটা নৌকোর মধ্যে রেখে হিন্দুস্তানি চাকরটার কাছে গিয়ে তার কাজে সাহায্য করতে লাগলো। সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে চেয়ে দেখল তারাপদ যে শুধু অসাধারণ দক্ষতার সাথে অতি দ্রুত মাছ দুটোকে কেটে কুটে রান্না চাপিয়ে দিল তাই নয়, অতি অল্প সময়ের মধ্যে আরও ৩ পদ তরকারিও রেঁধে ফেলল। রান্না শেষ হলে পর তারাপদ নদীতে স্নান করে নিজের বোঁচকা খুলে একখানা ধুতি বের করে পরল। একটা ছোট্ট নিমকাঠের চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়ে নিল। তারপর বুকের কাছে পৈতের গোছাটা ঠিকঠাক করে নিয়ে নৌকোয় মতিলাল বাবুদের কাছে গিয়ে হাজির হলো। তিনি ওকে নৌকোর ভেতরে নিয়ে গেলেন। সেখানে তার স্ত্রী এবং বছর ৯-এর একটি মেয়ে বসেছিল। তারাপদকে দেখিয়ে মতিলালবাবু স্ত্রীকে বললেন, এই দেখো অন্নপূর্ণা, এর কথাই বলছিলাম তোমাকে, নিয়ে এসেছি সঙ্গে করে। তারাপদ, উনি তোমার গিন্নিমা হন, আর ওই পাশে বসে আমার মেয়ে। তারাপদ গিয়ে মতিলাল বাবুর স্ত্রী অন্নপূর্ণার পায়ে হাত দিয়ে প্রণাম করল। থাক 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 বাবা, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। ছেলেটির মায়া ভরা স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে অন্নপূর্ণার মনখানা স্নেহে ভরে গেল। মনে মনে ভাবলেন, আহারে, ছেলেটা কোত্থেকে এসছে কে জানে, কোন বাড়ির উঠোন খালি করে এসেছে কি জানি, কিভাবে যে এর হতভাগিনী মা ছেলেকে ছেড়ে বেঁচে আছে। ঠাকুর,
অন্নপূর্ণা মতিলাল বাবু আর তারাপদর জন্য পাশাপাশি দুখানা আসন পাড়লেন। ওরা খেতে বসলে দেখা গেল ছেলেটা তেমন একটা ভোজনপটু নয়। অন্নপূর্ণা বললেন, বাচ্চা, তুমি কি খেতে লজ্জা পাচ্ছ? এতটুকু ভাতে কি এই বয়সী ছেলের কিছু হয়? এই কুমড়ো ছক্কাটা আরেকটু দি, 2 গ্লাস ভাত দিয়ে মেখে খাও। না না মা ঠাকুরুন, আমার পেট ভরে গেছে। আজ অনেক দিন পর খুব ভালো করে খেলাম, আমার আর কিচ্ছু লাগবে না। ছেলেটাকে যতই দেখছেন অন্নপূর্ণা ততই মুগ্ধ হয়ে যাচ্ছেন। কি চমৎকার করে কথা বলে ছেলেটা। স্বভাব তার এতই সহজ সরল যে যে কারোরই ওর ওপর মায়া পড়ে যাবে। সকলের খাওয়া দাওয়া শেষ হলে অন্নপূর্ণা তারাপদকে সস্নেহে কাছে ডাকলেন। নিজের পাশে বসিয়ে তাকে অনেক কিছু জিজ্ঞাসা করলেন। সে কোথায় থাকতো, বাড়ি কোন গাঁয়ে, কেন সে বাড়ি ছাড়া হয়েছে, এইসব। কিন্তু এত জিজ্ঞাসাবাদ করেও বিশেষ কিছুই জানা গেল না। শুধু এটুকুই জানা গেল যে ছেলেটা 7-8 বছর বয়সেই স্বেচ্ছায় ঘর ছেড়ে পালিয়ে এসেছে। অন্নপূর্ণা প্রশ্ন করলেন, তোমার মা নেই? আছেন তো। তিনি তোমাকে ভালোবাসেন না? কেন বাসবেন না? তাহলে তুমি তাকে ছেড়ে এলে যে? তার আরও 4 ছেলে আর 3 মেয়ে আছে। তারাপদর এই অদ্ভুত কথায় অন্নপূর্ণা খানিক কষ্টই পেলেন। বললেন, তোমার সে কি কথা? আর 4টি আঙুল রইল বলে কি 5 নম্বর আঙুলখানা কেটে ফেলা যায়? গিন্নিমার কথা শুনে তারাপদ হাসে। তার বয়স অল্প, তার এতদিনের জীবনযাপনের ইতিহাস এমন কিছু ঘটনাবহুলও নয়, কিন্তু তার স্বভাব ভারী বিচিত্র। সে তার বাবা মায়ের 4র্থ সন্তান। শৈশবেই তারাপদ পিতৃহীন হয়। বহু সন্তানের ঘরেও তারাপদ সকলের অত্যন্ত আদরের ছিল। মা, ভাই, বোন, এমনকি পাড়ার সকলেও তাকে অত্যন্ত স্নেহ করত। পাঠশালার গুরুমশাইও তাকে কখনো মারতেন না। এমন অবস্থায় তার গৃহত্যাগ করার কোনো কারণই ছিল না। তবুও একদিন তারাপদ বাড়ি থেকে পালালো। ওই যে গ্রামে একদিন একটা বিদেশি যাত্রার দল এলো, তাদের সাথে মিলেই তারাপদ যে কোথায় গেল কেউ জানল না। তবু অনেক সাধ্য সাধনা করে বহু চেষ্টার পর গ্রামের সকলে খোঁজ করে তাকে ধরে বেঁধে গ্রামে ফিরিয়ে আনলো। ছেলেকে ফিরে পেয়ে তারাপদর মা তাকে বুকে চেপে ধরে কাঁদতে লাগলেন। বোনেদের মুখে হাসি ফুটল। ভাইকে ফিরে পেয়ে তারাপদর বড় দাদা মনে মনে নিশ্চিন্ত হলেন ঠিকই, তবু তাকে শাসনে রাখতে মৃদু তিরস্কারও করলেন। পরে আবার নিজেই অনুতপ্ত হয়ে ভাইয়ের মন ভালো করার জন্য তাকে গ্রামের বিখ্যাত পাঁচু ময়রার বানানো রাজভোগ কিনে খাওয়ালেন। যদিও এসবের দরকার ছিল না, তারাপদ এমনই ছেলে যে কালে ভদ্রে যদি সে কোনো ধমক বা বকুনি খায় তাতে সে মোটেই বিচলিত হয় না। কিন্তু হায়, সকলের এত আদর বন্ধন তাকে সংসারে আটকে রাখতে পারেনি। তার জন্ম নক্ষত্রই যেন তাকে গৃহহীন করে দিয়েছে। সে যখনই দেখত নদী দিয়ে বিদেশি নৌকো গুণ টেনে চলেছে, বা গ্রামের ওই বুড়ো অশ্বত্থ গাছের তলে কোনো দূর দেশ থেকে এক সন্ন্যাসী এসে আশ্রয় নিয়েছে, অথবা বেদেরা নদীর তীরের পরিত্যক্ত মাঠে ছোট ছোট চাটাই বেঁধে বাখারি ঝুলিয়ে চ্যাঙারি বানাতে বসেছে, তখনই ওই বাইরের জগতের প্রতি তার মন এক তীব্র আকর্ষণ বোধ করত। নিকটজনের থেকে দূর ওই স্নেহহীন পৃথিবীকেই তার সবচাইতে আপন মনে হতো। সে দুনিয়ার দুর্নিবার স্বাধীনতাটা তাকে হাতছানি দিয়ে যেন ডাকত। আর ঠিক এই কারণেই 1 বার 2 বার নয়, 3 বার বাড়ি থেকে পালানোর পর তার আত্মীয় কুটুম্ব, গ্রামের লোক তারাপদর এই স্বভাব পরিবর্তনের আশা ত্যাগ করল। প্রথম যখন সে পালায় তখন গিয়ে ভিড়েছিল
একটা যাত্রার দলের সঙ্গে। যাত্রা দলের যিনি মালিক ছিলেন, কিছুদিনের মধ্যে তারাপদ নিজের স্বভাবগুণে তার বড় কাছের হয়ে উঠল। ধীরে ধীরে দলের সকলেই তারাপদকে ভালোবেসে ফেলল। এমনকি যে বাড়িতে যাত্রা হতো সে বাড়ির ছেলে মেয়ে বউরা অবধি তারাপদকে ভীষণ স্নেহ করত। এভাবেই যখন সে সকলের প্রিয়পাত্র হয়ে উঠল, তখনই একদিন কাউকে কিছু না বলে সে কোথায় যে নিরুদ্দেশ হয়ে গেল তার সন্ধান আর পাওয়া গেল না। তারাপদ যেমন হরিণ শিশুর মতো চঞ্চল, তেমন সেই হরিণেরই মতো সঙ্গীত মুগ্ধ। যাত্রার গানই তাকে প্রথম ঘরছাড়া করে। বিভাগী তারাপদর অন্তরে গানের সুর এক অন্যরকম অনুভূতি জাগাত। গানের তালে তার সারা শরীর যখন দুলে উঠত, ওর মনে হতো এই বুঝি আসল পৃথিবী, এতদিনে তার জন্ম সার্থক হয়েছে। অবশ্য শুধু গানই নয়, ঘন বনের মধ্যে গাছের পাতার ওপর যখন শ্রাবণের বৃষ্টি পড়ত, আকাশে মেঘ ডাকত বা উত্তাল বাতাস বইত, তখন তার মন যেন আরও অপ্রতিরোধ্য হয়ে উঠত। মনে হতো কোনো বাধাই আর বাধা নয়, কোনো স্নেহই আর বন্ধন নয়, কোনো মায়াই আর পিছুটান নয়। যে করেই হোক তারাপদ তখন বেরোবে, ছুটে যাবে দিগন্ত থেকে দিগন্তে। পৃথিবীর প্রতিটা কোণ নিজের চোখে দেখবে সে। নিস্তব্ধ দুপুরে মাথার ওপর উড়তে থাকা চিলের ডাক, বর্ষার সন্ধ্যায় ব্যাঙের কলরব, গভীর রাত্রে শৃগালের চিৎকার, এসব কিছুই তাকে মুগ্ধ করত। সে যেদিকেই তাকাতো সুর খুঁজে পেত, বলা ভালো নিজের মতো করে আবিষ্কার করে নিত। আর এই সুরের মোহে আকৃষ্ট হয়েই সে একসময় এক পাঁচালীর দলে গিয়ে ভিড়েছিল। দলপতি তাকে পরম যত্নে ছন্দ শেখাত, তাকে আপনার বক্ষপিঞ্জরায় ছোট্ট পাখির মতো আদরে যত্নে লালন করত। তা সেই ছোট পাখি কিছুদিন তো গান শিখল, কিন্তু একদিন ভোরের আলোর হাতছানি পেয়ে কোথায় যে উড়ে চলে গেল তার হদিশ দলপতিও পেলেন না। শেষবারে সে এক জিমন্যাস্টিকের দলে গিয়ে মিলেছিল। জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাস অবধি এই অঞ্চলে ছোট ছোট অনেকগুলো মেলা হয়। দু তিনটে যাত্রার দল, পাঁচালী, কবি, নর্তকী আর নানা রকমের ছোট বড় দোকান নৌকো করে ছোট ছোট নদী উপনদী দিয়ে এক মেলা শেষ করে অন্য মেলায় ঘুরে বেড়ায়। গত বছর থেকে কলকাতার একটা জিমন্যাস্টিকের দল এই মেলাগুলোতে খেলা দেখাতে আসছিল। তারাপদ প্রথমে এক বেনারসি পানের দোকানির কাছে কাজ চায়। দোকানি তাকে পানের খিলি বিক্রি করার ভার দেয়। সেই মেলাতেই ঘুরতে ঘুরতে একদিন তার চোখে পড়ে জিমন্যাস্টদের আশ্চর্য ব্যায়াম নৈপুণ্যের দিকে। এই জিনিস তার কাছে একেবারেই নতুন। সে বিস্ময় দৃষ্টিতে দেখতে থাকে ওদের, যোগ দেয় সেই দলে। তারাপদ নিজে নিজে অভ্যাস করে ভালো বাঁশি বাজাতে শিখেছিল। দলের লোকেদের জিমন্যাস্টিক দেখাবার সময় দ্রুত তালে লখনৌ ঠুমরির সুরে বাঁশি বাজাতে হতো তাকে। এই ছিল তার কাজ। তার শেষ পালানোটা ওই জিমন্যাস্টিকের দলের থেকেই। কোথা থেকে সে যেন শুনেছিল নন্দীগ্রামের জমিদার বাবুরা মহা সমারোহে এক শখের যাত্রা খুলেছেন। খবরখানা পেয়ে সে তার ছোট্ট বোঁচকাটা নিয়ে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এমন সময় মতিলাল বাবুর সঙ্গে তার সাক্ষাৎ। এতদিন ভিন্ন ভিন্ন স্বভাবের লোকের সাথে মিশেও তারাপদ কিন্তু এতটুকু বদলায়নি। সে যেমন কল্পনাপ্রবণ প্রকৃতির ছিল তেমনই রইল। অন্তর থেকে সে সম্পূর্ণ নির্লিপ্ত ছিল। তার চিন্তাভাবনা সবকিছু ছিল আকাশের মতো মুক্ত। তার চারপাশে যে শুধু ভালোই ছিল তা নয়, অনেক কুৎসিত কথা সে শুনেছে, অনেক কদর্য দৃশ্যও সে দেখেছে, কিন্তু সেসবে তার মন বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। এই কাদা পাঁকের সংসারে
সে যেন শ্বেত শুভ্র রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়াতো। যতবারই সে ডুব দিক না কেন, তার সুন্দর ডানা জোড়া কখনোই মলিন হতো না। এই কারণেই তার সরল মায়াভরা মুখখানা দেখে প্রবীণ বিষয়ী মতিলাল বাবু তাকে বিনা প্রশ্নে বিনা সন্দেহে পরম আদরে নিজের কাছে রেখে দিলেন। খাওয়া দাওয়া শেষ হলে নৌকো ছেড়ে দিল। অন্নপূর্ণা পরম স্নেহে তারাপদকে তার ঘরের কথা, আত্মীয় পরিজনের কথা জিজ্ঞাসা করতে লাগলেন। তারাপদ অত্যন্ত সংক্ষেপে মা ঠাকুরুনের সব কথার উত্তর দিতে লাগলো। একটা সময় পর তার থেকে অনুমতি নিয়ে নৌকোর ছাউনি ছেড়ে বেরিয়ে এলো। ধীর পায়ে ছাদের ওপরে পালের ছায়ায় গিয়ে আশ্রয় নিল সে। বর্ষার জলে পুষ্ট নদীর উচ্ছ্বসিত রূপ দেখে তারাপদ মুগ্ধ হয়ে যাচ্ছে। ঢেউয়ের ছপছপ শব্দে সে নতুন সুর খুঁজে পেয়েছে। আপন মনে মাথা দোলাতে দোলাতে বাঁশির একটা সুর সে গুনগুন করছে। নৌকো যত এগোচ্ছে এক এক করে ঢালু সবুজ মাঠ, পাটের ক্ষেত আর গাঢ় শ্যামল আমন ধানের সমাহার, ঘাট থেকে গ্রামের দিকে সরু পথ, বট অশ্বত্থে ঘেরা গ্রাম তার চোখে পড়ছে। এই জল, স্থল, আকাশ, চারিদিকের সজীবতা, নির্জীবতা, প্রকৃতির বৈচিত্র্য সবই তার পরমাত্মীয়। অথচ তারা কেউই এই চঞ্চল ছেলেটিকে এক মুহূর্তের জন্য স্নেহে বেঁধে রাখার চেষ্টা করত না। নদী তীরে বাছুর লেজ তুলে ছুটছে। বুড়ো অশোক গাছের গুঁড়িতে বাঁধা টাট্টু ঘোড়াটা সামনের দুই দড়ি বাঁধা পা নিয়েও লাফ দিয়ে ঘাস খেয়ে বেড়াচ্ছে। চতুর মাছরাঙা জেলেদের জালের ওপর থেকেই ঝপ করে সবেগে মাছ তুলে নিয়ে উঠে গেল। ছেলেরা সব জলের মধ্যে পড়ে মাতামাতি করছে, মেয়েরা খিলখিলিয়ে হাসতে হাসতে ঘাটের পাড়ে কাপড় কাচ্ছে। তারপর এক কলসি জল কাঁখে করে নিয়ে পায়ের মলে রুনুঝুনু ধ্বনি তুলে বাড়ির অভিমুখে হেঁটে চলেছে। কোমর বাঁধা মেছুনিরা চুপড়ি নিয়ে জেলেদের কাছে মাছ কিনছে। এই সকল চিরাচরিত দৃশ্য সে যেন নতুন দৃষ্টি দিয়ে আবার দেখে। তবু তার তেষ্টা মেটে না। নৌকোর ছাতের ওপরে গিয়ে তারাপদ দাঁড়ি মাঝিদের সঙ্গে গল্প জুড়ে দিল। কখনো কখনো আবার মাল্লাদের হাত থেকে লগি নিয়ে নিজেই তা ঠেলতে শুরু করলো। মাঝি যখন তামাক খেতে গেল, সে এসে নৌকোর হাল ধরল। যখন যেদিকে পাল ফেরানো দরকার সমস্তটাই সে অতি দক্ষতার সঙ্গে করে চলল। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। অন্নপূর্ণা তারাপদকে ডেকে জিজ্ঞাসা করলেন, রাত্রিরে তুমি কি খাও বাবা? যা পাই তাই খাই, যেদিন কিছু পাই না সেদিন খাওয়াও হয় না। ছেলেটার এই কথাগুলো বড় পীড়া দেয় অন্নপূর্ণাকে। তার খুব ইচ্ছে করে তারাপদকে খাইয়ে পরিয়ে নিজের আঁচলের খুঁটের সঙ্গে বেঁধে রাখেন, যাতে সে আর কখনো বাড়ি ছাড়তে না পারে। অন্নপূর্ণা চাকরদের ডেকে গ্রাম থেকে দুধ, বাতাসা, ফল মিষ্টি কিনে আনার হুকুম দিলেন। যদিও খেতে বসে তারাপদ খুব অল্পই খেল। বাটির দুধটুকুতে যখন সে একেবারেই হাত দিল না, অন্নপূর্ণা জিজ্ঞেস করলেন, দুধটুকু খাবে না? না, আমার ভালো লাগে না। এভাবেই নদীতে আরও দিন তিনেক কাটল। তারাপদ প্রতিদিনই রাঁধা বাড়া, বাজার করা, নৌকা চালানো ইত্যাদি সকল কাজ স্বেচ্ছায় করতে লাগল। তার দৃষ্টি, তার শরীর, তার মন যেন সর্বদাই সচল হয়ে আছে। নিত্য সচলা প্রকৃতির মতো সে সর্বদা নিশ্চিন্ত, উদাসীন, অথচ সব সময় কর্মব্যস্ত। এদিকে অনেকদিন নানা জায়গায় নানা দলের সঙ্গে থাকতে থাকতে তার কোনো বিষয়ের প্রতি মনঃসংযোগের ক্ষমতা দারুণভাবে বেড়ে গিয়েছিল। যে কোনো ব্যাপার সে খুব সহজেই আয়ত্ত করে নিতে পারত। পাঁচালী, কথকতা, কীর্তনগান, যাত্রার সমস্ত ডায়ালগ তার ঠোঁটস্থ। মতিলালবাবু প্রতিদিনের মতোই সেদিন সন্ধ্যাবেলায় তাঁর স্ত্রী কন্যাকে রামায়ণ পড়ে শোনাচ্ছিলেন। লবকুশের কথার সূচনা হচ্ছে।
এমন সময় তারাপদ নিজের উৎসাহ সংবরণ করতে না পেরে নৌকোর ছাদ থেকে নেমে এসে বলল, বইখান রাখুন, আমি লবকুশের গান করি, আপনারা শুনে যান। এই বলে সে লবকুশের পাঁচালি আরম্ভ করে দিল। বাঁশির মতো সুমিষ্ট স্বরে দাশুরায়ের অনুপ্রাস গড়গড়িয়ে আওড়ে চলল সে। তার কণ্ঠস্বরে এমন একটা অলৌকিক টান ছিল যে ধীরে ধীরে দাঁড়ি মাঝি সকলেই দরজার কাছে এসে ঝুঁকে পড়ল। সেদিনের সেই নদী তীরবর্তী সন্ধ্যা মুখরিত হয়ে উঠল এক অপূর্ব রসস্রোতে। পাশ দিয়ে যেসব নৌকো চলে যাচ্ছিল, কৌতূহলবশত তারাও উঁকি দিয়ে যাচ্ছিল এই নৌকোর প্রতি। যখন তারাপদর পাঁচালি শেষ হলো, সকলেরই মন ভীষণ খারাপ হয়ে গেল। অন্নপূর্ণা ছলো ছলো চোখে বসে রইলেন। তার কেবলই ইচ্ছে করতে লাগলো তারাপদকে বুকের মধ্যে চেপে ধরে মাতৃস্নেহে ভরিয়ে দেন। মতিলালবাবু মনে মনে ভাবলেন, আহা, মনখানা কেমন ভরিয়ে দিল এই ছেলেটা। যেমন মায়া ভরা মুখ, তেমনই স্বভাব গুণ। একে যদি কোনো মতে কাছে রাখতে পারি, তবে পুত্র সন্তানের অভাব পূর্ণ হয়। কিন্তু এতজনের মধ্যে কেবল একজনই ছিল যার মন তারাপদর প্রতি সব সময় বিরূপ হয়ে থাকত। সে মতিলালবাবু এবং অন্নপূর্ণার একমাত্র কন্যা চারু শশী। ওর কেবলই মনে হতো ওর ভাগের সব ভালোবাসা বুঝি তারাপদ এসে কেড়ে নিয়েছে। একমাত্র সন্তান হওয়ার দরুন চারু শশী বরাবরই পিতৃমাতৃস্নেহের একমাত্র অধিকারিণী। বাপ মায়ের আদর পেয়ে পেয়ে ছোট থেকেই তার খামখেয়ালিপনা আর জেদের অন্ত ছিল না। খাওয়া দাওয়া, কাপড় পরা, চুল বাঁধা, এই সব কিছুই সে নিজের মর্জি মতন করত। যেদিন কোথাও নিমন্ত্রণ থাকত, সেদিন তার মায়ের ভয় হতো পাছে মেয়েটা সাজগোজ নিয়ে একটা অসম্ভব জেদ ধরে বসে। যদি কখনো চুল বাঁধাটা তার মনের মতো না হয়, তবে সেদিন যতবারই চুল খুলে যত রকম করেই বেঁধে দেওয়া হোক না কেন, তার মন কিছুতেই পাওয়া যেত না। তার জেদ পূরণ না হলে কেঁদে কেটে একসার করত সে। আবার কখনো যদি তার মন ভালো থাকতো, তখন কোনো কিছুতেই আপত্তি থাকতো না তার। যেমনই খাওয়া হোক, যেমনই চুলের ফিতের ফুল হোক, সবই সে সোনা মুখ করে মেনে নিত। সারাদিন মায়ের পায়ে পায়ে ঘুরত, মাকে জড়িয়ে ধরে আদরে আদরে অস্থির করে তুলত। বয়স অল্প হলেও চারু শশীর মন বোঝা ছিল ভীষণই দুর্বোধ্য। এরই মাঝে তারাপদ যখন এসে পড়ল, তার প্রতি যখন সকলে মুগ্ধ হয়ে তাকে মাথায় করে রাখতে শুরু করল, তখন আর চারু শশীকে দেখে কে? তার সমস্ত রাগ গিয়ে পড়ল তারাপদর ওপর। প্রতি পদে সে ছেলেটাকে বিব্রত করত। মা যখন খেতে বসে তারাপদকে আদর করে খাবার বেড়ে দিত, সে রাগে গজরাতে গজরাতে খাবার থালা এক ঠেলায় দূরে সরিয়ে দিয়ে উঠে যেত। চিৎকার করে চারপাশ মাথায় তুলত। কে রেঁধেছে? কি বাজে খেতে হয়েছে তরকারিখানা। সবগুলো দাসী অকর্মের, সবাই খারাপ। দূর করে দেব সবাইকে। সকল বিষয়েই অকারণে অভিযোগ করতে থাকত সে। তারাপদর ভালো স্বভাব, কাজের গুণ যতই অন্যদের মোহিত করত, ততই চারু শশীর মন রাগে ভরে যেত। অন্নপূর্ণা মেয়ের এই মনোভাব প্রথমেই বুঝেছিলেন। তার খুব খারাপ লাগত। এক দুবার চেষ্টাও করেছিলেন নরম সুরে মেয়েকে বোঝানোর, কিন্তু কোনো ফল হয়নি। তারাপদ যেদিন লবকুশের গান করল, সেদিন অন্নপূর্ণা মনে করলেন, গানের সুরে তো বনের পশুরা অব্দি বসায়। আজ বোধহয় আমার মেয়ের মনও খানিক গলবে এই তারাপদর জন্যে। তাই অতি উৎসাহের সাথে মেয়েকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, কি রে চারু, কেমন লাগলো? চারু শশী মায়ের প্রশ্নে মুখে কোনো উত্তর দিল না, কেবল প্রবল বেগে মাথাখানা ডানে বামে নাড়ল। এই ভঙ্গিটাকে ভাষায় তর্জমা করলে এইরকম দাঁড়ায় যে তারাপদর পাঁচালি ওর একটুও ভালো লাগেনি, আর কখনো লাগবেও না।
তারাপদকে যখনই অন্নপূর্ণা আদর যত্ন করতেন, চারু তখনই কোনো না কোনো বিষয় নিয়ে অযথা হুম্বিতম্বি করত। চারুর মনে তারাপদকে নিয়ে এমন হিংসের ভাব দেখে অন্নপূর্ণা মেয়ের সামনে তারাপদর সঙ্গে বিশেষ আর আলাপ করতেন না। সন্ধ্যের পর যখন চারু খেয়ে দিয়ে শুয়ে পড়ত, তখন অন্নপূর্ণা নৌকোর দরজার কাছে এসে বসতেন, আর ওদিকে মতিলাল বাবু তারাপদকে নিয়ে বাইরে বসতেন। অন্নপূর্ণা বলতেন, বাজা, একখানা গান ধরো দেখি। গিন্নিমার অনুরোধে তারাপদ গান আরম্ভ করত। তার গানের সুরে নদী তীরের নিস্তব্ধ আধারে যে প্রশান্তি নামত, অন্নপূর্ণার কোমল হৃদয়খানা তারাপদর প্রতি পরম স্নেহে আরও স্পর্শকাতর হয়ে উঠত। কিন্তু হঠাৎ একদিন চারু বিছানা থেকে উঠে এসে বেজার মুখে বলল, মা, তোমরা সবাই মিলে কি গোল করছো এখানে? আমার তো ঘুম হচ্ছে না। তারাপদর গানের জন্য চারুর ঘুম ভাঙেনি। মাঝরাতে জল তেষ্টায় যখন সে ঘুম ভেঙে জেগে ওঠে, শুনতে পায় বাইরে ছেলেটা গান ধরেছে, আর তার কাছাকাছি বাবা মাও নেই। তার মানে ওরা নির্ঘাত ওই ছেলেটার কাছেই বসে। তাকে একলা ঘুমোতে পাঠিয়ে বাবা মা তারাপদর গান শুনছেন, এটা সে একেবারেই মেনে নিতে পারল না। সে যখনই এমন সময় তারাপদর কাছ থেকে তার বাবাকে বা মাকে হাত ধরে টানতে টানতে নিজের কাছে নিয়ে চলে যায়, তারাপদ হাসে। এই ছোট্ট মেয়েটার চঞ্চল স্বভাব তার কাছে ভারী মজার লাগে। তারাপদ অনেক চেষ্টা করেছে গল্প বলে, গান শুনিয়ে, বাঁশি বাজিয়ে চারু শশীকে বশ করতে, কিন্তু কিছুতেই কিছু হয় না। কেবল তারাপদ যখন দুপুরে নদীতে স্নান করতে নামত, বিভিন্ন ভঙ্গিতে নদী ভরা জলের মধ্যে মাছেদের মতন অবলীলায় সাঁতার কাটত, ডুব মারত, তখন চারু শশীর তাকে দেখার খুব কৌতূহল হতো। যদিও এই আগ্রহের কথা সে কাউকে জানতে দিত না। মায়ের কাছে যে পশমের গলাবন্ধ বোনাটা সে শিখেছিল, চারু সেটাকে নিয়ে দুপুরের ওই সময়ই বাইরে এসে বসত। অপটু হাতে বোনার কাজ কিছুই এগোতো না, কিন্তু আর চোখে তারাপদর সাঁতারের নানা ভঙ্গিমা সে ঠিকই দেখত। নন্দীগ্রাম ছাড়িয়ে নৌকো যে কখন এগিয়ে গেছে তারাপদ খেয়ালই করেনি। অত্যন্ত মৃদুমন্দ গতিতে এই বিশাল নৌকোখানা কখনো পাল তুলে, কখনো গুণ টেনে নানা নদীর শাখা প্রশাখার ভেতর দিয়ে চলতে লাগল। সত্যি নৌকারোহীদের জীবনটা ভারী অদ্ভুতই বটে। সারাটা সকাল শুয়ে বসে থাকার পর দুপুর থেকে যেন যত কাজের তাড়া। রান্না, স্নান, খাওয়া সারতে বেলা গড়িয়ে যেত। তারপর সন্ধে হতে না হতেই বড়সড় কোনো গ্রামের ধারে ঘাটের কাছে নৌকো বাঁধা হতো। এইভাবে দিন দশেকের মাথায় নৌকো কাঁঠালিয়ায় পৌঁছল। জমিদারবাবু পরিবার নিয়ে ফিরছেন সংবাদ পেয়ে বাড়ি থেকে পালকি এবং টাট্টু ঘোড়া আনা হলো। বাঁশের লাঠি হাতে নিয়ে পাইক বরকন্দাজের দল ঘন ঘন বন্দুকের ফাঁকা আওয়াজ করতে করতে গ্রামের পথ দিয়ে বাড়ির উদ্দেশ্যে চলতে লাগল। এই সময় গ্রাম শুদ্ধ প্রায় সব লোকই বাড়ির বাইরে পথের ধারে এক সার বেঁধে দাঁড়িয়ে থাকে, প্রণাম করে তাদের জমিদার মশাই আর গিন্নিমাকে। ওদিকে তারাপদ নৌকো থেকে দ্রুত নেমে গিয়ে একবার সমস্ত গ্রামটা ঘুরে এলো। কাউকে দাদা, কাউকে খুড়ো, কাউকে দিদি, কাউকে মাসি সম্বোধন করে ঘন্টা দুতিনেকের মধ্যে সকলের সঙ্গে তার ভারী ভাব হয়ে গেল। আশ্চর্যের ব্যাপার এই, নিজের সংসারের মানুষদের সঙ্গে সে কোনো বন্ধনই মানত না, অথচ বাইরের জগতে একবার পা দিলেই খুব অল্প সময়ের মধ্যেই যে কাউকে নিজের স্বভাব গুণে সে আপন করে নিত। দেখতে দেখতে অল্প দিনের মধ্যেই তারাপদকে গ্রামের সমস্ত মানুষ ভালোবেসে ফেলল। তারাপদ সমস্ত গ্রামটা আয়ত্ত করল বটে, কেবল গ্রামবাসিনী একটি মেয়ের মনের ঈর্ষা সে এখনো দূর করতে পারল না। সে আর কেউ নয়, চারু শশী। হায় রে, বাল্যকালেও যে নারীদের অন্তর্রহস্য ভেদ করা বড় কঠিন কাজ, চারু শশী তার জলজ্যান্ত প্রমাণ।
বামুন ঠাকুরের মেয়ে সোনামণি 5 বছর বয়সে বিধবা হয়। সে চারু শশীর সমবয়সী সখী। শরীর অসুস্থ থাকাতে চারু ফিরেছে জেনেও তার সঙ্গে দেখা করতে আসতে পারেনি। সুস্থ হয়ে উঠে যেদিন দেখা করতে আসলো, সেদিন জানা নেই কেন অকারণেই দুই সখীর মধ্যে একটু মনোমালিন্য হলো। আসলে চারু ভেবেছিল ওদের পরিবারের এই তারাপদ নামের উটকো আগন্তুককে নিয়ে অসম্ভব রকমের গাল গল্প ফেঁদে সখীকে অবাক করে দেবে। কিন্তু যখন সে শুনল তারাপদ সোনামণির মোটেও অপরিচিত নয়, বামুন ঠাকুরুনকে সে মাসি বলে আর সোনামণি তাকে দাদা বলে ডাকে, এমনকি তারাপদ বাঁশিতে কীর্তনের সুর বাজিয়ে মা মেয়ের মনোরঞ্জনও করেছে, আবার সোনামণির অনুরোধে তাকে নিজের হাতে একখানা বাঁশের বাঁশিও বানিয়ে দিয়েছে, গাছ থেকে ফল ফুলও পেড়ে দিয়েছে। এসব শুনে চারুর ভেতর যেন রাগে দুঃখে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। চারু জানত তারাপদ বিশেষ রূপে তাদেরই তারাপদ। ওরা তারাপদকে পেয়েছে মানে সে কেবল ওদেরই সম্পত্তি। বাইরের লোক বড়জোর তার আভাস পাবে, কিন্তু নাগাল পাবে না। তারাপদর গুণ চরিত্র স্বভাবে সবাই মুগ্ধ হবে, কিন্তু তারিফ করবে চারু শশীদের, কারণ তারাপদ ওদের মালিকাধীন। কিন্তু এক্ষেত্রে অন্যথা হওয়ায় চারু শশী ভীষণ রেগে গেল। সোনামণি চলে যাওয়ার পর সে তার নতুন গড়ানো মেম পুতুল নিয়ে খেলতে বসল। আপন মনে বিড়বিড় করে বলে চলল, কেন কেন ওই তারাপদ সোনামণির জন্য এত কিছু করবে? আমরা যদি আজ তারাপদকে নৌকোতে না নিতাম, মা যদি এতদিন তাকে আদর যত্ন না করতো, বাবা মশাই যদি এতদিন তাকে কাছে না রাখতো, তাহলে কি আর সোনামণিরা তারাপদকে পেত? সোনামণির দাদা শুনে একেবারে গাটা জ্বলে যাচ্ছে আমার। যে তারাপদকে চারু মনে মনে হিংসে করত, তারই একান্ত অধিকার নিয়ে কেন যে তার মনের মধ্যে আজ এত উদ্বেগ, সেটা বুঝবে কার সাধ্য। পরদিন অতি তুচ্ছ কারণে সোনামণির সঙ্গে চারুর বেজায় ঝগড়া লাগলো। পর মুহূর্তেই চারু তারাপদর ঘরে গিয়ে তার শখের বাঁশিটা বের করে সেটার ওপর লাফিয়ে মারিয়ে জিনিসটাকে নির্দয়ভাবে ভাঙতে লাগলো। এমন সময় তারাপদ ঘরে এসে ঢুকল। চারু শশীর এমন প্রলয় মূর্তি দেখে সে আশ্চর্য হয়ে গেল। কোনো মতে জিজ্ঞাসা করল, চারু, আমার বাঁশিটা ভাঙছো কেন? বেশ করেছি, ঠিক করেছি, আরো করব। এই নাও নাও, আরো নাও, বাজাও বাজাও, এবারে ভাঙা বাঁশি বাজাও না। চারু কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। তারাপদ বাঁশিটা তুলে উল্টে পাল্টে দেখল সেটা আর কোনো কাজেই আসবে না। আজ অন্য কেউ না হয়ে এই স্থানে তারাপদ আছে বলেই অকারণে তার পুরনো নিরপরাধ বাঁশিটার এমন দুর্গতি দেখেও সে হাসি চাপতে পারল না। চারু শশী প্রতিদিনই তার কাছে পরম কৌতূহলের বিষয় হয়ে উঠছে বটে। তারাপদর আর একটা কৌতূহলের ক্ষেত্র ছিল মতিলাল বাবুর লাইব্রেরিতে ইংরেজি ছবির বই। বাইরের সমাজ সংসারের সঙ্গে তার ইতিমধ্যেই ঢের পরিচয় হয়ে গেছে, কিন্তু এই ছবির অন্তঃসার সে কিছুতেই বুঝত না। প্রকৃতির যেসব দৃশ্য চোখে দেখে তৃপ্তি মেলে, সেই স্বাদ ছবির মধ্যে কি আর পাওয়া যায়? তার এই আগ্রহ দেখে একদিন মতিলাল বাবু জিজ্ঞাসা করলেন, ইংরেজি শিখবে তারাপদ? তাহলে এই সমস্ত ছবির মানে বুঝতে পারবে। হ্যাঁ, শিখব। মতিলাল বাবু খুব খুশি হলেন। গ্রামের এন্ট্রান্স স্কুলের হেডমাস্টার রামরতন বাবুকে প্রতিদিন সন্ধ্যাবেলায় তারাপদকে ইংরেজি পড়ানোর কাজে নিযুক্ত করলেন। তারাপদ তার প্রখর স্মরণশক্তি আর মনোযোগ নিয়ে ইংরেজি শিখতে লাগল। তার মনে হলো সে যেন এক নতুন দুর্গম রাজ্য ভ্রমণে বেরিয়েছে। পুরনো সংসারের সঙ্গে তার যেন আর কোনো সম্পর্ক নেই। পাড়ার লোকেরা এখন আর তাকে দেখতে পায় না। যখন সে সন্ধে নামার আগে নির্জন নদী তীরে দ্রুত পায়ে পায়চারি করতে করতে পড়া মুখস্থ করত, দূর থেকে তারাপদকে কৌতূহলের সাথে দেখত, যেন এ দৃশ্য তাদের কাছে নতুন।
চারুও আজকাল তাকে বড় একটা দেখতে পেত না। আগে তারাপদ অন্তঃপুরে গিয়ে অন্নপূর্ণার সামনে খেতে বসত, কিন্তু এখন পড়তে পড়তে তার প্রায়ই রাত্রি হয়ে যায় বলে সে মতিলাল বাবুকে অনুরোধ করে বাইরে তার খাবার ব্যবস্থা করে। এতে অন্নপূর্ণা মনে মনে ভীষণ কষ্ট পেলেন। এমন ছেলেকে নিজের হাতে খাওয়াতে না পারলে, নিজের চোখের সামনে খেতে দেখতে না পারলে মায়ের মন যে ছটফট করে। কতটুকু খেলো, কতটুকু ফেললো, এসব অন্নপূর্ণা না দেখলে আর কে দেখবে? তাই এই ব্যবস্থায় অন্নপূর্ণা প্রথমে খানিক আপত্তি জানিয়েছিলেন, কিন্তু মতিলাল বাবু তারাপদর পড়াশোনার প্রতি এতটা উৎসাহ দেখে ভীষণ সন্তুষ্ট হলেন এবং এই নতুন ব্যবস্থা অনুমোদন করলেন। এমন সময় চারুও হঠাৎ জেদ ধরে বসল, আমিও ইংরেজি শিখব। মেয়ের এই খামখেয়ালিপনা নতুন নয়। কাজেই চারুর এই কথা তার বাবা হেসে উড়িয়ে দিলেন। কিন্তু চারু যখন চূড়ান্ত জেদ ধরে প্রায় নাওয়া খাওয়া ছাড়তে বসল এবং একই গোঁ ধরে বসে থাকলো যে সেও মাস্টারমশাইয়ের কাছে ইংরেজি পড়বেই পড়বে, তখন অগত্যা অন্নপূর্ণা এবং মতিলাল বাবু সে প্রস্তাবে সায় দিলেন। অবশেষে চারু শশী তারাপদর সাথে মাস্টারমশাইয়ের কাছে একসঙ্গে ইংরেজি পড়তে শুরু করল। কিন্তু পড়াশোনার মতো এত মনোসংযোগপূর্ণ বিষয় আত্মস্থ করা কি আর চারুর মতন ছটফটে স্বভাবের মেয়ের কাজ? সে নিজে তো কিছুই শিখল না, কেবল তারাপদর পড়ালেখাতে ব্যাঘাত ঘটাতে লাগলো। মাস্টারমশাই তাকে যাই কাজ দেন সে করে না, পিছিয়ে পড়ে, পড়া মুখস্থ করে না, তবু কিছুতেই তারাপদকে তার আগে এগিয়ে যেতে দিতে চায় না। মাস্টারমশাইয়ের দেওয়া সকল পড়া তারাপদ অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করে যখন নতুন পড়ার দিকে এগোতো, চারু ভীষণ রেগে যেত, কান্নাকাটি করত। তারাপদ পুরনো বই শেষ করে নতুন বই কিনলে তাকেও সেই নতুন বই কিনে দিতে হতো। অবসরের সময় তারাপদ নিজের ঘরে বসে লিখত, পড়া মুখস্থ করত। এটাও চারু শশীর সহ্য হতো না। সে গোপনে তার লেখার খাতায় কালি ঢেলে নষ্ট করে দিয়ে আসত, কলম চুরি করে নিত, এমনকি বইয়ের পাতাও ছিঁড়ে দিয়ে আসত। কিন্তু এত কিছুর পরেও তারাপদ চারুর সকল দৌরাত্ম্য সকৌতুকে সহ্য করত। চারুর জেদ দেখে হাসত, তাতে মেয়ের রাগ আরও সপ্তমে চড়ত। এমনই একদিন তারাপদ নিতান্ত অসহায় হয়ে গম্ভীর আর বিষণ্ণ মুখে ঘরের চৌকাঠে বসে আছে। মাস্টারমশাই তাকে একখানা ইংরেজি কবিতা মুখস্থ করতে দিয়েছিলেন। তারাপদ সেটা বার কয়েক আওড়ে গিন্নিমার ডাকে জলখাবার খেতে গিয়েছিল। ফিরে এসে দেখল খোলা বইয়ের সেই কবিতার পাতাটা ছেঁড়া। তারাপদর খুব মন খারাপ হলো। কবিতাখানা তার খুব ভালো করে মুখস্থ হয়নি, আরও কয়েকবার দেখার দরকার ছিল। কিন্তু তার আগেই তারাপদর অবশ্য বুঝতে বাকি নেই হে কাজ কার। তাকে দুঃখী মুখে বসে থাকতে দেখে চারু বারবার তার কাছাকাছি ঘুরঘুর করতে লাগলো। কখনো বা অযথাই ঘরের ভেতরে বাইরে তারাপদকে ডিঙিয়ে আসা যাওয়া করতে লাগলো। ইচ্ছে করেই নিজেকে তারাপদর এত কাছাকাছি সে নিয়ে যাচ্ছিল যে ছেলেটা চাইলেই ওকে হাতের কাছে পেয়ে ওর দুষ্কর্মের জন্য ধমক দিতে পারে। কিন্তু তারাপদ একটাও কথা না বলে চুপ করে বসে থাকল। এবার চারু শশী পড়ল মহা বিপদে। তার মন এই প্রথম নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত হল। সে নিজে গিয়ে যে ক্ষমা চাইবে এই অভ্যেস তার কোনো কালেই নেই। সুতরাং মনের ভার কমানোর কোনো উপায়ই সে দেখতে পাচ্ছে না। ওদিকে ছোট্ট মনখানা সহপাঠীর ক্ষমা লাভের জন্য একান্ত কাতর হয়ে উঠল। অবশেষে কোনো উপায় না দেখে একখানা সাদা কাগজে বড় বড় হরফে লিখল, আমি আমি আর কখনো খাতায় কালি মাখাবো না। লেখা শেষ হলে কাগজটা নিয়ে সে তারাপদর সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। সেই লেখার মধ্যে আমি বানানে ময়ে হ্রস্বইয়ের জায়গায় ময়ে দীর্ঘই আর খাতার বানানে ক্ষয়ের চেহারার বহর দেখে তারাপদ সশব্দে হেসে উঠল।
এ কেমন দেখতে! চারুর দুঃখিত মুখখানা আবার বেজার হয়ে গেল। সে তাড়াতাড়ি কাগজটা কুটি কুটি করে ছিঁড়ে সেখান থেকে দৌড়ে পালালো। ভাবখানা এমন যেন সে যে কারোর কাছ থেকে নিজের করা অন্যায়ের জন্য এই প্রথম ক্ষমা চেয়েছে, তার প্রমাণটা লোপাট করার জন্য সে মরিয়া। অনেক দিন পর আজ বাড়িতে সোনামণি এসেছে। চারুর সঙ্গে তার যতই ঝগড়া হোক, ভাবও ছিল তেমন জমাটি। তবুও সে চারুকে ভয় করত, বিশেষত তারাপদর ব্যাপারে। সখী সামনে থাকলে সে তার তারাপদ দাদাকে দেখেও না দেখার ভান করে লুকিয়ে পড়ত। একমাত্র যে যে সময় চারু ভেতরের ঘরে থাকত, কেবল সেই সময় সে সসংকোচে তারাপদর ঘরের দরজার কাছে এসে দাঁড়াত। তারাপদ বই থেকে মুখ তুলে সস্নেহে বলতো, কি শোনা, খবর কি? মাসি কেমন আছে? অনেক দিন যাওনি। মা তো তোমাকে একবার যেতে বলেছে। মার কোমরে তো ব্যথা, তাই দেখতে আসতে পারে না। কিন্তু ওই যে কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ঠিক এই সময় হয়তো হঠাৎ চারু এসে উপস্থিত। তাকে দেখা মাত্র সোনামণি ভয়ে কাঁটা হয়ে উঠত, যেন সে গোপনে তার সখীর সম্পত্তি চুরি করতে এসেছিল। চারু তার কণ্ঠস্বর সপ্তমে চড়িয়ে চোখ মুখ ঘুরিয়ে বলতো, এই শোনা, তুই পড়ার সময় গোল করতে এসেছিস? আমি কিন্তু এখনই বাবা মশাইকে গিয়ে বলে দেব। চারুর কথা শুনে মনে হতো সেই যেন তারাপদর একমাত্র অভিভাবিকা। সোনামণিকে সে বকছে তারাপদর পড়াশোনায় ব্যাঘাত ঘটানোর জন্য, অথচ সে যে কি উদ্দেশ্যে এখানে এসেছিল তার কৈফিয়ত নেবে কার সাধ্যি। সোনামণি আমতা আমতা করে বলল, না না, মানে আসলে মা একবার তারাপদ দাদাকে যেতে বলেছিল, তাই আর কি। তুই বিশ্বাস কর চারু, আমি দাদার পড়াশোনায় একটুও গোল করিনি। চুপ! মিছে কথা কইবি নে। বাবা মশাইকে এবারে সত্যি সত্যি সব বলে দেব আমি, বুঝবি তখন। সোনামণিকে অকারণে চারুর কাছে হেনস্থা হতে দেখে তারাপদর নরম মন ব্যথিত হল। তাকে বাঁচানোর জন্য তারাপদ বলল, শোনা, আজ সন্ধেবেলায় আমি তোদের বাড়ি যাব, এখন তুই যা। হ্যাঁ যাবে বই কি, তোমাকে বুঝি পড়া করতে হবে না? আমি কিন্তু মাস্টার মশাইকে সব বলে দেব, তিনি শাস্তি দেবেন। বেশ হবে, দেখো। হ্যাঁ, যা খুশি করোগে তোমরা, আমার কি, আমি গেলুম। যদিও তারাপদ চারুর এই ধমকে মোটেও ভয় পেল না। সে দু একদিন পর সন্ধেবেলায় বামুন ঠাকুরুনের বাড়ি গিয়েছিল। কেমন করে জানি না, চারু সে খবর পেয়ে গেল। পরদিন সন্ধে নামতেই চারু মুখে আর কিছু না বলে অবলম্বন করল অন্য আর এক পন্থা। বাইরে থেকে তারাপদর ঘরের দরজায় শেকল এঁটে দিয়ে মার মশলার বাক্সের চাবি তালা এনে লাগিয়ে দিল। সমস্ত সন্ধেবেলা তারাপদকে এভাবে বন্দি করে রেখে রাতে খাবার আগে দরজা খুলে দিল। তারাপদ রাগ করে কোনো কথা বলল না, খেলও না। তখন অনুতপ্ত ব্যাকুল চারু হাত জোড় করে বারবার তাকে অনুরোধ করতে লাগলো, তোমার দুটি পায়ে পড়ি, আমি আর এমন করব না। তোমার দুটি পায়ে পড়ি, তুমি খেয়ে যাও। কিন্তু এতেও যখন তারাপদ বশ মানল না, সে তখন অধীর হয়ে উচ্চস্বরে কাঁদতে লাগলো। অগত্যা তাকে নিরস্ত করতে তারাপদ খেতে বসল। চারু কতবার যে নিজের মনেই প্রতিজ্ঞা করেছে যে সে তারাপদর সঙ্গে ভালো ব্যবহার করবে আর কখনো তাকে বিরক্ত করবে না, কিন্তু সোনামণি হোক কিংবা অন্য আর পাঁচজন, যখনই তার আর তারাপদর মাঝে কেউ এসে পড়ে তখনই তার মেজাজটা যায় বিগড়ে। কিছুতেই আত্মসংবরণ করতে পারে না। থাকতে থাকতে সে খুব ভালো, তো পরক্ষণেই ভীষণ ঝগড়া। অতঃপর কান্নাকাটি জুড়ে দিয়ে তারাপদর মন গলানো এবং সব শেষে প্রসন্ন স্নিগ্ধ শান্তি। এভাবে 2 বছর কাটল। আগে তারাপদ কখনো বাইরের কারো কাছে এতটা সময় একটানা থাকেনি। বোধহয় পড়াশোনার মধ্যে তার মন এমনই আটকা পড়ে গিয়েছিল
যে অন্যত্র মন দেবার কথা তার আর খেয়ালেই আসেনি। কিংবা এও হতে পারে স্থায়ী হয়ে থাকতে থাকতে সংসারের সুখ স্বচ্ছন্দতা ভোগ করবার দিকে তার মন লেগে গিয়েছিল, অথবা তার চঞ্চলা সহপাঠিকার সৌন্দর্য অলক্ষিতভাবে তার হৃদয়ের ওপর কোনো মায়ার প্রভাব বিস্তার করেছিল। এদিকে চারুর বয়স 11 পেরিয়েছে। মতিলাল বাবু খোঁজ খবর করে তার মেয়ের বিয়ের জন্য 2-3টে ভালো ভালো সম্বন্ধ আনলেন। কন্যা বিবাহযোগ্যা হওয়ায় তিনি তার ইংরেজি পড়া আর বাইরে যাওয়া বন্ধ করলেন। এমন হঠাৎ করে ঘরের মধ্যে আটকা পড়ে যাওয়ায় চারু অনেক জেদাজেদি করল, কিন্তু লাভ বিশেষ কিছু হলো না। একদিন অন্নপূর্ণা মতিলাল বাবুকে ডেকে বললেন, পাত্রের জন্য তুমি অত খোঁজ করে বেড়াচ্ছ কেন? তারাপদ ছেলেটি তো বেশ, আর তোমার মেয়েরও ওকে পছন্দ হয়েছে। সে কি কখনো হয়? তারাপদর কুলশীল কিছুই জানা নেই। আমার একটি মাত্র মেয়ে, আমি ভালো ঘরে দিতে চাই। একদিন রায়ডাঙ্গার বাবুদের বাড়ি থেকে মেয়ে দেখতে আসলো। চারুকে সাজিয়ে বাইরে আনার অনেক চেষ্টা হলো, কিন্তু সে শোবার ঘরের দরজা বন্ধ করে বসে থাকলো, কিছুতেই বের হলো না। মতিলাল বাবু বাইরে দাঁড়িয়ে মেয়েকে অনেক অনুরোধ করলেন, শেষে ভর্ৎসনা পর্যন্ত করলেন, তবু কিছুতেই কিছু হলো না। অগত্যা বাইরে এসে রায়ডাঙ্গার বাবুদের বাড়ির সবার কাছে মিথ্যে বানিয়ে বলতে হলো যে মেয়ের হঠাৎ করেই ভীষণ জ্বর এসেছে, আজ আর দেখাশোনা সম্ভব নয়। তারা ভাবল মেয়ের বুঝি কোনো একটা দোষ আছে, তাই এইরকম ছলনা করা হলো ওদের সাথে। ওরা চলে গেলে মতিলাল বাবু আপন মনে চিন্তা করতে লাগলেন, গিন্নি যা বলেছিল তা খুব একটা ভুল কথাও নয়। তারাপদ ছেলেটা তো দেখতে শুনতে ভালোই, ভদ্র, সভ্য, শিক্ষিত, মার্জিত। ওকে আমি ঘরে রাখতে পারবো। তাহলে তো আর আমার একমাত্র মেয়েটাকে পরের বাড়ি পাঠাতে হবে না। তাছাড়া চারু যা অবাধ্য আর জেদি, আমরা সহ্য করলেও শ্বশুর বাড়িতে তো কেউ আর সহ্য করবে না। স্ত্রীর সঙ্গে এই ব্যাপারে আরও কিছু আলোচনা করে তারাপদর সম্বন্ধে খোঁজ খবর করার জন্য তার গ্রামের লোক পাঠালেন মতিলাল বাবু। খবর আসলো ছেলের বংশ ভালো, কিন্তু দরিদ্র। তখন মতিলাল বাবু ছেলের মা আর ভাইয়ের কাছে মেয়ের বিয়ের প্রস্তাব পাঠালেন। তাঁরা এই প্রস্তাবে এতটাই খুশি হলেন যে সম্মতি দিতে একটুও দেরি করলেন না। এদিকে কাঁঠালিয়ায় মতিলাল বাবু আর অন্নপূর্ণা মেয়ের বিয়ের দিনক্ষণ নিয়ে আলোচনা করতে লাগলেন। মতিলাল বাবু একটু চাপা স্বভাবেরই ছিলেন, তাই আপাতত এই কথা গোপন রাখলেন। এদিকে চারু আবার স্বমহিমায় ফিরেছে। এখন তাকে ধরে বেঁধে রাখা আরও মুশকিল হয়েছে। সে মাঝে মাঝেই বর্গির হাঙ্গামার মতো তারাপদর পড়ার ঘরে গিয়ে উৎপাত করে। কখনো তার রাগ, কখনো অনুরাগ, কখনো বিরাগ প্রকাশের চোটে তারাপদর পড়াশোনা লাটে ওঠে। তবে এখন নির্লিপ্ত স্বভাবের তারাপদ মাঝে মাঝে ক্ষুণ্ণ হয়ে চারুকে ধমকও দেয়, কিন্তু চারু তাতে মোটেও দমে যায় না। তারাপদ ছেলেটা আজকাল কেমন জানি অন্যরকম হয়ে গিয়েছে। থেকে থেকে অন্যমনস্ক হয়ে বিচিত্র দিবা স্বপ্নজালে আচ্ছন্ন হয়ে পড়ে। এমনকি একদিন পড়াশোনা ছেড়ে সে মতিলাল বাবুর লাইব্রেরিতে গিয়ে ছবির বইয়ের পাতা উল্টোতে থাকে, আর সেই ছবিগুলো দেখতে দেখতে তার মনে ইদানিং যে কল্পনার জগৎ জন্ম নেয় তা আগেকার থেকে একদম আলাদা। তারাপদ এখন গম্ভীর, আগের থেকে আরও বেশি শান্ত। এখন চারুর কোনো অদ্ভুত আচরণে সে আর কৌতুক করে না। মেয়েটা দুষ্টুমি করলেও তাকে পাল্টা ধমকও দেয় না। নিজের এই গূঢ় পরিবর্তন তার নিজের কাছেই এক নতুন স্বপ্নের মতো মনে হতে লাগল। শ্রাবণ মাসে বিয়ের শুভদিন স্থির করে মতিলাল বাবু তারাপদর মা আর ভাইদের আনতে পাঠালেন।
তারাপদকে অবশ্য এসবের কিছুই জানতে দিলেন না। কলকাতার মুক্তারকে গড়ের বাদ্য বায়না দিতে আদেশ করলেন, সঙ্গে বিয়ের নানা জিনিসপত্র কেনাকাটার ফর্দও পাঠালেন। আকাশে নববর্ষার মেঘ উঠল। গ্রামের নদী এতদিন শুষ্কপ্রায় হয়েছিল। মাঝে মাঝে কেবল এক একটা ডোবায় জল জমে থাকত, আর ছোট ছোট নৌকো সেই কাদা পাঁক ঘোলা জলে ডোবানো থাকত। শুষ্ক নদীপথ দিয়ে গরুর গাড়ি চলতে চলতে তার ছাপ স্পষ্ট চোখে পড়ত। এমন সময় কোথা থেকে যেন চঞ্চলা কিশোরীদের কলকাকলির মতো উচ্ছ্বসিত জলধারা এসে গ্রামের শূন্যতা মুছে দিল। ছোট ছোট ছেলেপিলের দল মধ্য দুপুরে নদী তীরে এসে হুটোপুটি করত। বারংবার জলে ঝাঁপ দিয়ে নদীকে যেন আলিঙ্গন করতে চাইত তারা। শুষ্ক নির্জীব গ্রাম হঠাৎ করেই যেন অলৌকিক শক্তি বলে নবযৌবন ফিরে পেল। দেশ বিদেশ থেকে বোঝাই করা ছোট বড় নানান আয়তনের নৌকো আসতে লাগল। বাজারের ঘাট সন্ধেবেলায় বিদেশি মাঝির ভাটিয়ালি গানে মেতে উঠত। এই সময় কুড়ুলকাটায় নাগবাবুদের এলাকায় বিখ্যাত রথযাত্রার মেলা হবে। পূর্ণিমার সন্ধ্যায় তারাপদ ঘাটে গিয়ে দেখল কোনো নৌকো নাগরদোলা, কোনো নৌকো যাত্রার দল, কোনো নৌকো পণ্যদ্রব্য বয়ে নিয়ে দ্রুত বেগে মেলা অভিমুখে চলেছে। কলকাতার কনসার্টের দল বিপুল শব্দে দ্রুত তালের বাজনা জুড়ে দিয়েছে। যাত্রার দল বেহালার সঙ্গে গান গাইছে। পশ্চিম দেশি নৌকোর দাড়িমাল্লারা কেবলমাত্র মাদল আর করতাল নিয়ে উন্মত্ত উৎসাহে খচমচ শব্দে আকাশ বাতাস বিদীর্ণ করছে। এদের কারোর মধ্যেই আজ উদ্দীপনার সীমা নেই। আনন্দের আতিশয্যে বিন্দুমাত্র ভাঁটা নেই। দেখতে দেখতে পূব দিকে মেঘ ঘনিয়ে এলো। চাঁদের জ্যোৎস্না মুখ লুকোলো তার মাঝে। ঝোড়ো বেগে বাতাস বইতে লাগলো। চারপাশে অন্ধকার আরও নিবিড় হলো। তারস্বরে ব্যাঙের ডাক আর ঝিঝির আওয়াজ নিস্তব্ধ রাত্রিকে ভেঙে চুরে খান খান করে দিচ্ছে যেন। আজ যেন সমস্ত জগতের রথযাত্রা। চাকা ঘুরছে, ধ্বজা উঠছে, পৃথিবী কাঁপছে, মেঘ ঘনাচ্ছে, বাতাস বইছে, নদী বয়ে যাচ্ছে, নৌকো চলছে। দেখতে দেখতে গুরু গুরু শব্দে মেঘ ডেকে উঠল। বিদ্যুৎ কেটে আকাশ ঝলসে উঠল। সুদূর অন্ধকার থেকে একটা মুষলধারা বৃষ্টির গন্ধ আসতে লাগল। কেবল নদীর এক তীরে একপাশে কাঁঠালিয়া গ্রামের সবাই নিজেদের নিজেদের ঘরের দরজা বন্ধ করে প্রদীপ নিভিয়ে নিঃশব্দে ঘুমোতে লাগল। পরদিন তারাপদর মা ভাইয়েরা কাঁঠালিয়ায় এসে নামলেন। সেই দিনই কলকাতা থেকে বিয়ের সকল জিনিসপত্র তিনখানা বড় নৌকো করে কাঁঠালিয়ায় জমিদারের কাছারি ঘাটে এসে লাগল। তার পরের দিন খুব সকালে সোনামণি কাগজে করে অল্প একটু আমসত্ত্ব আর শালপাতার ঠোঙায় আচার নিয়ে এসে ভয়ে ভয়ে তারাপদর ঘরের দরজায় নিঃশব্দে এসে দাঁড়ালো। কিন্তু তারাপদকে দেখা গেল না। স্নেহ, প্রেম, বন্ধুত্বের ষড়যন্ত্র বন্ধন তাকে চারিদিক থেকে সম্পূর্ণভাবে ঘিরে ধরার আগেই সমস্ত গ্রামের হৃদয়খানি চুরি করে বর্ষার এক মেঘ মেদুর রাতে ছন্নছাড়া সেই ছেলেটা আবারও কোথায় যেন হারিয়ে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অতিথি, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি।
গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।